আজ নতুন ভোটার তালিকা, আজ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। চলতি সপ্তাহে 2 সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের। চলতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের। তারপর ভোট পর্যন্ত প্রতি সপ্তাহে শুক্রবার তালিকা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কখনই তালিকা আজ প্রকাশ হবে এবং কিভাবে দেখা যাবে যে নাম আছে কি নেই? দেখো, সাপ্লিমেন্টারি তালিকা সন্ধ্যে 7টার পর প্রকাশ করা হবে। কলকাতা হাইকোর্টের তরফে যখন সাপ্লিমেন্টারি তালিকা এসে পৌঁছাবে, তারপরে সেই তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে সন্ধ্যে 7টার পরেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এবং যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইট এছাড়াও জেলা শাসকরা তারপরে সেই সাপ্লিমেন্টারি তালিকা ছাপিয়ে নেবেন। ছাপিয়ে নিয়ে বুথে বুথেও সেই তালিকা টাঙিয়ে দেবেন। অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে হতে আজকে সন্ধ্যে 7টা হয়ে যাবে, তেমনটাই মনে করা হচ্ছে। এবং কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তির তালিকা প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হচ্ছে তা কলকাতা হাইকোর্টের তরফে জানানো হবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সোমরাজ, যাদের নাম বাদ পড়বে আজকের তালিকায় তাদের কাছে কি কি অপশন থাকছে এরপর? দেখো, যাদের নাম আজকে ডিলিশন ক্যাটাগরিতে থাকবে তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবে। তুমি জানো যে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে 2 জন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। যে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই কবে থেকে কিভাবে গঠন হবে না হবে তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এই ট্রাইব্যুনালে তারা আবেদন করতে পারবেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গত সপ্তাহে জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা ট্রাইব্যুনালের কাজ শুরু করতে চায়। ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনালের কাজ শুরুর প্রস্তুতিও নেওয়া হয়েছে বলেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। অর্থাৎ যাদের আজকে ডিলিশন ক্যাটাগরিতে থাকবে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন বলেই কমিশন সূত্রে খবর। বেশ, সঙ্গে থাকো সোমরাজ। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন। এবার ট্রাইব্যুনালের জন্য অফিস খুঁজতে মুখ্য সচিবকে চিঠি রাজ্যের সিইও। জেলাভিত্তিক অফিস খোঁজার নির্দেশ কমিশনের। 19 অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল। এবার মুখ্য সচিবকে চিঠি রাজ্যের সিইও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, চিঠিতে ঠিক কি বলেছেন সিইও? দেখো, রাজ্যের মুখ্য সচিব দুষ্মন নারিওয়ালাকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এবং যেহেতু ইতিমধ্যে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, 19 জন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে জেলাভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করা হবে, সেই কারণে জেলাভিত্তিক পরিকাঠামো প্রস্তুত করতে বলা হলো রাজ্যের মুখ্য সচিবকে। এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে যে ট্রাইব্যুনালের জন্য অফিস, বিচারকদের জন্য থাকার জায়গা, এছাড়াও বিচারকদের কাজের সুবিধার জন্য, অর্থাৎ যারা প্রাক্তন বিচারপতি যারা এই ট্রাইব্যুনালের শীর্ষ পদে রয়েছেন, যারা কাজ করবেন, তাদের কাজের সুবিধার জন্য আধিকারিক ও কর্মীদের প্রয়োজন তারও প্রস্তুত করতে বলা হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন নারিওয়ালাকে চিঠি লিখে। এবং দ্রুত তা প্রস্তুত করার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিলেন রাজ্যের মুখ্য সচিবকে। কারণ তুমি জানো যে আজকেই প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তারপর শুক্রবার দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তারপর থেকে প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। সেক্ষেত্রে যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবে তাদের ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। তাই এই ট্রাইব্যুনাল তৈরির কাজ যাতে দ্রুত শুরু হয় তার জন্য রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লেখা হয়েছে বলে মুখ্য কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। পুলিশকে উঠিয়ে পটকাবো, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। খড়গপুর টাউন থানার সামনেই আইসিকে হুঁশিয়ারি পদ্মপ্রার্থীর। বিজেপি কর্মীদের হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশকে পাল্টা হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, পুলিশ কিভাবে উঠিয়ে পটকাবো হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ ঘোষ, এর নেপথ্যের কারণ কি? দেখো অনিন্দিতা, কদিন আগেই দিলীপ ঘোষ যেটা অভিযোগ করছে যে বিজেপি কর্মীদেরকে নাকি টাউন থানার আইসি তুলে নিয়ে গিয়ে হুমকি দিচ্ছে যে নির্বাচনের পর, নির্বাচনে যদি তৃণমূলের হয়ে না খাটে, নির্বাচনের পর তাদের গুলি মেরে দেবে। এই প্রসঙ্গ বলতে গিয়ে দিলীপ একেবারে পুরনো মেজাজে টাউন থানার আইসিকে উঠে পটকাবে বলে হুমকি দেন এবং এইটাও বলেন বাপের দম থাকলে কত গুলি আছে সেটা দেখাক। পুরনো যে মেজাজ, মারাত্মক আক্রমণাত্মক মেজাজ যে দিলীপ ঘোষকে দেখা গেছে আজকে সকালবেলা যখন তিনি চা চক্রতে যোগ দিতে গেছিলেন খড়গপুরের গেরবাজার এলাকায়, সেইখানে বিজেপি কর্মীরা তাদেরকে জানিয়েছেন যে পুলিশ নাকি তাদেরকে সঙ্গে থাকো শঙ্কর, আমরা একটু শুনবো দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন।
यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता को उठा कर ले जाके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गाली है तेरे का? तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। मैं बोलता हूँ, और हमें कोई कुछ खोना नहीं है, तुम्हारा सब कुछ है, नौकरी चाकरी बाल बच्चा घर बार जो कमाया पैसा ना 2 नंबरी, वो सब भोग नहीं कर पाओगे। শঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, তুমি যেমনটা বলছিলে যে কোন পরিপ্রেক্ষিতে দিলীপের এরকম মন্তব্য? দেখো, আমি আগে বলেছি যে বিজেপি কর্মী সমর্থকদের টাউন থানার আইসি নাকি হুমকি দিয়েছে, এমনটাই মন্তব্য দিলীপের, যে তাদেরকে বলেছে তৃণমূলের হয়ে খাটতে না হলে ভোটের পর তাদেরকে নাকি গুলি মেরে দেবে। এই প্রসঙ্গ বলতে গিয়ে কার্যত পুলিশকে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান দিলীপ ঘোষ। তিনি হুমকি দেন যে আমাকে চেনে না, আমি কিন্তু উঠে পটকাবোর মতন মন্তব্য করেন। ফলে এই যে মন্তব্য করা, এই নিয়ে তৃণমূলকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি বলেন যে শাহ চক্রতে যোগ দিতে নানাভাবে তারা এইসবই করে দিলীপ ঘোষ, এছাড়া কোনো কাজ নেই। আমরা উন্নয়নের কথা বলি, আমরা উন্নয়ন নিয়ে মানুষের সঙ্গে কথা বলছি, আগামী দিনে মানুষ কিন্তু আমাদেরই ভোট দেবে। বেশ, ধন্যবাদ শঙ্কর। পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, ঠিক কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আরো একবার। यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता को उठा कर ले जाके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गाली है तेरे का? तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। मैं बोलता हूँ, और हमें कोई कुछ खोना नहीं है, तुम्हारा सब कुछ है, नौकरी चाकरी बाल बच्चा घर बार जो कमाया पैसा ना 2 नंबरी, वो सब भोग नहीं कर पाओगे। দিলীপ ঘোষ সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। আমরা দিলীপ ঘোষ হুমকি দেওয়া, মেয়েদেরকে অসম্মান করা, কাউকে মেরে দেব, কেটে দেব, আমরা দিলীপ ঘোষের মতো কাটাকাটিতে নেই। আমরা যেটাতে আছি সেটা হচ্ছে মানুষের পরিষেবা, মানুষের কাজ, মানুষের পাশে থাকাতে আছে। উনি কাটাকাটি করে যাক, আর আমাদেরকে মানুষ আশীর্বাদ দিয়ে উনাকে বাই বাই বলবে খুব তাড়াতাড়ি, এটা উনি জেনে রাখেন। বিজেপি সাংসদের নিশানায় পুলিশ প্রশাসন। ইন্দাসের পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি সাংসদ সৌমিত্র খাঁর। পক্ষপাতিত্ব বন্ধ না হলে পদ থেকে সরে যেতে হবে বলে হুঁশিয়ারি। ইন্দাস থানার ওসিকে হুঁশিয়ারি পদ্ম সাংসদের। বিজেপি সাংসদকে পাল্টা তোপ তৃণমূলে। বিজেপির পতাকাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে ইন্দাসে, আর তৃণমূলের পতাকাগুলোকে রাখা হচ্ছে। এটার জন্য আমরা পুলিশকে বলে দিতে চাই যে হামিদের পুলিশ আপনি হবেন না। হামিদের পুলিশ হলে আপনাকে এখান থেকে সরতে হবে। আমাদের এখানে যারা মন্ডল আধিকারিক আছে, যদি একজনের গায়ে আক্রমণ হয় তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন। যদি কেউ মনে করেন যে আমাদের পতাকা পুড়িয়ে ফেলবেন না, আমাদের পতাকা সরিয়ে ফেলবেন, আর যদি শুধু হামিদের পুলিশ হয়ে যায়, তাহলে আমাদের আন্দোলন চলবে এবং আমরা যথাযোগ্য জায়গায় আমরা এটা জানাবো। বিষ্ণুপুরের সাংসদ পাগল, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। আর ইন্দাস বিধানসভার ক্ষেত্রে হামিদকে ভয় পাচ্ছে, কারণ 2024 সালে ইন্দাস বিধানসভা থেকে হারিয়েছে, সেই ভয়টাই পাচ্ছে। নির্মল ধারাকে সৌমিত্র খাঁ তুলতে এসেছে, টেনে তুলতে পারবে না, ক্রেন লাগিয়ে দিলেও তুলতে পারবে না। বলার ভাষা নেই, উন্নয়ন করেনি, শুধু আক্রমণ আর প্রতিশ্রুতি ছাড়া ওদের কাছে আর কিছু নেই। কয়লাখনির কোয়ার্টার খালি করার জন্য নোটিশ দিয়েছে কোল ইন্ডিয়া। প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় সংস্থার সেই নোটিশ ছিঁড়ে ফেললেন কুলটি এবং পাণ্ডবেশ্বরের 2 বিজেপি প্রার্থী। জিতেন্দ্র তিওয়ারি এবং অজয় পোদ্দারের মুখে হুঁশিয়ারি। তৃণমূল কটাক্ষ করে বলছে ভোটের আগে এসব নাটক। কারো কারো বাড়িতে নোটিশ লাগিয়েছে, এজেন্টকে জিজ্ঞেস করি কোয়ার্টারটা কি তোমার বাপের? কোয়ার্টারটা তোমার বাপের। এই দেখ জিতেন্দ্র তিওয়ারি, আমি ছিঁড়ে দিয়ে গেলাম এই নোটিশ। জিএম নরেনকে খুশি করতে গিয়ে নরেনের কথায় বাড়িতে নোটিশ লাগাচ্ছ। ঘর খালি করতে হবে, তোমাকে খালি করতে হবে, তোমার বাংলো খালি করতে হবে। एजेंट तुम्हारा बाप का हिम्मत होगा तो आके खाली कराना। यहाँ पे आप क्राइस नोटिस दिए हैं 7 दिन का। आपका बाप का खैरात का नौकरी है, आप क्या समझ के रखे हैं? इलेक्शन का पीरियड में आप नोटिस दीजिएगा, और यहाँ पे हजारों सैकड़ों बरस से रह रहा है। आपको 7 दिन में यहाँ से ट्रांसफर कर देंगे। अपना औकात में रहिए, तुरंत अपना आदमी को भेजिए, तब वो नोटिस वापस लेगा, नहीं तो साले तुमको ट्रांसफर करा देंगे। পশ্চিম বর্ধমানের কুলটি এবং পাণ্ডবেশ্বর এই 2 খনি এলাকায় একাধিক সরকারি কোয়ার্টার রয়েছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা কোল ইন্ডিয়ার কোয়ার্টার। অভিযোগ, খনিকর্মীদের একাংশ অবসরের পরেও এই কোয়ার্টার দখল করে থাকছেন। কেউ হয়তো মারা গিয়েছেন,
কিন্তু তার পরিবার এখনো কোয়ার্টারেই থাকেন। पापा का रिटायर करने 25 साल हो गए। हम लोग तो बचपन से दादा मेरे थे यहाँ पर, दादा नौकरी करते थे, फिर पापा नौकरी कर रहे थे। तो पापा की नौकरी के बाद तब से यहीं पे रहे? हाँ, पापा रिटायर हो गए फिर डेट कर गए। अभी नहीं कोई करता, हम यहाँ रहते हैं, मम्मी रहती है, भैया लोग बाहर में रहते हैं। আমার বাবা চাকরি করতে हैं। रिटायर पर क्वार्टर থাকছে। হ্যাঁ, রিটায়ার্ডের পর কোয়ার্টার। এখন বর্তমানে কেউ করে না? বর্তমানে কেউ করে না। সপ্তাহখানেক আগে কোয়ার্টার ছাড়ের জন্য নোটিশ দেয় কোল ইন্ডিয়া। প্রচারে বেরিয়ে এরই বিরোধিতায় সরব বিজেপি প্রার্থীরা। কেন্দ্রীয় সরকারি সংস্থার নোটিশ গত বুধবার তা ছেড়ে ফেলে দেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী। কারো কারো বাড়িতে নোটিশ লাগিয়েছে, নোটিশ ফর ভ্যাকেশন অফ কোম্পানিজ কোয়ার্টার। কে এজেন্টকে জিজ্ঞেস করি কোয়ার্টারটা কি তোমার বাপের? কোয়ার্টারটা তোমার বাপের। এই দেখ জিতেন্দ্র তিওয়ারি আমি ছেড়ে দিয়ে গেলাম এই নোটিশ। জিএম নরেনকে খুশি করতে গিয়ে নরেনের কথায় বাড়িতে নোটিশ লাগাচ্ছ, ঘর খালি করতে হবে, তোমাকে খালি করতে হবে, তোর বাংলো খালি করতে হবে। নরেন চক্রবর্তীর বাংলো আগে খালি করা বাংলোরাতে, তারপর কোন লোকের ঘরে আসবে। আর সমস্ত লোককে বলেছি कोई घर खाली नहीं होगा, जब तक हम जिंदा हैं कोई घर खाली नहीं होगा। एजेंट तुम्हारा बाप का हिम्मत होगा तो आके खाली कराना। सब नोटिस फाड़ के फेंक दीजिए। पानी बंद कर दिया है, बिजली काट रहा है, 1 महीना और तकलीफ कीजिए। 1 महीना बाद बीजेपी का सरकार आने दीजिए। जो जो घर में रह रहे हैं सबका लीज का कागज दिलवाएंगे हम लोग, हर कोई यहीं रहेंगे। একই ছবি দেখা গিয়েছে শনিবার কুলটির বিধায়ক এবং এবারের বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। শনিবার তিনি বরাকর অঞ্চলের নিচু ধাওড়া এলাকায় প্রচারে যান। কোয়ার্টারের বাইরে নোটিশ দেখে ফোন করেন বিসিসিএল এর জিএমকে, ট্রান্সফার করে দেওয়ার হুমকি দেন। यहाँ पे आप काहे नोटिस दिए हैं 7 दिन का? आपका बाप का खैरात का नौकरी है, आप क्या समझ के रखे हैं? इलेक्शन का पीरियड में आप नोटिस दीजिएगा। और यहाँ पे हजारों सैकड़ों बरस से रह रहा है, आपको 7 दिन में यहाँ से ट्रांसफर कर देंगे। अपना औकात में रहिए, हाँ तो एकदम इत्मीनान से रहिए, तुरंत अपना आदमी को भेजिए, तब वो नोटिस वापस लेगा, नहीं तो साले तुमको ट्रांसफर करा देंगे। আমি নিজে হাতে সব নোটিশ ছেড়ে ফেলে দিই। সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে গেলে এসব কাজ করতে হবে না। এখানে জিএম থেকে সিএমডি অবধি সবাইকে বলে দিয়েছি, এই রকম কল্পনাও করবেন না। কাজ করার তো অনেক দূরের জিনিস, আমার কোনো লোকের উপর হাত দেবার চেষ্টা করবেন না। যারা গুন্ডা আগে ওদেরকে খালি করা, নিরীহ মানুষকে সময় দাও। 7 দিনে কি আপনি বাড়ি শিফট করতে পারবেন? 5 বছর উনি ঘরে বসছে, এখন নাটক করতে বেরিয়েছে। বিসিসিএল কার? বিসিসিএল হচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কার? কেন্দ্রীয় সরকার হচ্ছে বিজেপি। অজয় পোদ্দার কোন দলের বিধায়ক? বিজেপি। তো এদের নিজেদের মধ্যে ষাটঘাট আছে এবং বিসিসিএলকে অজয় পোদ্দার বলছে তুমি নোটিশ লাগাও, আমি কি ছেড়ে মানুষের ভোটটা যাতে মানুষকে বিভ্রান্ত করা। তার আগের দিন দেখলাম পাণ্ডবেশ্বরে হয়েছে একই ঘটনা, আজকে এখানে হচ্ছে। যোগ সাজস বোঝাই যাচ্ছে। পশ্চিম বর্ধমান থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। জ্বালানির জ্বালায় অটোর ভাড়া বৃদ্ধি। উল্টোডাঙ্গা থেকে সেক্টর 5 এর ভাড়া বৃদ্ধি। এক ধাক্কায় অটো ভাড়া 5 টাকা বেড়েছে। আগে উল্টোডাঙ্গা সেক্টর 5 এর ভাড়া ছিল 35 টাকা, এখন তা বেড়ে হলো 40 টাকা। এক ধাক্কায় 5 টাকা ভাড়া বাড়লো। জ্বালানির জ্বালায় অটোর ভাড়া বৃদ্ধি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, এক ধাক্কায় 5 টাকা বাড়লো, যাত্রী দুর্ভোগ তো বাড়বেই। অটো চালক তারা কি বলছেন এই বিষয়ে? দেখো অনিন্দিতা, তুমি জানো যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং যুদ্ধের আঁচ যখন এখানে এসে পড়লো, দেখা গেল যে অটো এলপিজি গ্যাসের দাম তুমি জানো দীর্ঘদিন ধরেই যেটা দেখা গেল যে 1 মাসের মধ্যে প্রায় 13 টাকা বৃদ্ধি পেল এবং সেই সঙ্গে তার সরবরাহ কিন্তু নেই। এই মতো অবস্থায় আমি দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙ্গার 4 নম্বর অটো স্ট্যান্ডে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যেটি বিজ্ঞপ্তি দিয়ে একদম জানিয়ে দেওয়া হয়েছে সোমবার 23 তারিখ অর্থাৎ 23শে মার্চ সোমবার থেকে সেক্টর 5 ভাড়া বেড়ে হয়েছে 40 টাকা। অর্থাৎ আগে যে ভাড়া ছিল 35 টাকা সেটা বেড়ে হয়েছে 40 টাকা এবং একই সঙ্গে 12 নম্বর যাত্রীরা তারা কি বলছেন এই ভাড়া বৃদ্ধি নিয়ে? দেখো যাত্রীরা যেমনটা বলছেন যে তাদের কিন্তু এই যে ভাড়া যা বেড়েছে এবং তাতে কিন্তু তাদের সমস্যা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাড়া বেড়ে গিয়েছে ইতিমধ্যে 5 টাকা করে বাড়ানো হয়েছে।
কি মনে হচ্ছে কতটা সমস্যার সম্মুখীন হতে? এটা তো সমস্যাই হচ্ছে, বিকজ গ্যাসের দাম বেড়েছে দেখেই সমস্যাটা হচ্ছে। তো এটার জন্য মানে সাধারণ ব্যক্তিদেরও অনেক সমস্যা, আর যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা মানে অফিস যাত্রীরা, তার জন্য 5 টাকা বাড়া মানে আমাদের জন্য তাও মানে ইটস ওকে, বাট যারা নর্মাল এভরিডে প্যাসেঞ্জার তাদের জন্য একটু বেশি সমস্যা হচ্ছে। আগে এখানে কত ভাড়া ছিল সেক্টর 5 এর জন্য? আমি সেক্টর 3 অবধি যাই, তো ওটা আমার জন্য 30 টাকা ছিল, এখন হয়তো ওটা 35 টাকা হয়েছে, তো ইটস ডিফিকাল্ট। দেখো যেমনটা বলছেন যাত্রীদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পারলাম যে সেটা কিন্তু একটা বড় সমস্যার বিষয়। যদিও এখানে বলা হয়েছে 4 নম্বর উল্টোডাঙ্গা হইতে সল্টলেক অটো অপারেটরস যে ইউনিয়ন রয়েছে তাদের পক্ষ থেকে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে ভবিষ্যতে গ্যাসের দাম কমলে এবং গ্যাসের যোগান ঠিকঠাক পাওয়া গেলে ভাড়া কিন্তু কমানো হবে। অনিন্দিতা, ধন্যবাদ সুদীপ। সেক্টর 5 কত হয়েছে? 5 টাকা। আগে 35 টাকা ছিল, এখন 40 টাকা। সুদ আগে 25 টাকা ছিল, এখন 30 টাকা। 6 ঘন্টা লাইন দিয়ে গ্যাস ভরতে যাও, তারপর গ্যাস 9 টাকা 10 টাকা বেড়ে গেছে 1 কিলোতে। গ্যাস পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম বেড়েছে এই জন্য। গ্যাস বুক করেও মিলছে না সিলিন্ডার, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঝাড়গ্রামে চরম গ্যাস সংকটের অভিযোগ, অনলাইনে বুকিং এর পরও সিলিন্ডার না পাওয়ার অভিযোগ। গ্যাস পেতে অফিসে হয়রানির লাইন গ্রাহকদের। গ্যাসের এখন কালোবাজারি চলছে, পার ডে 300 যে গ্যাস, 100 করে লাইন দেবো, টোকেন দেবো, এবং তার 100 বিনিময়ে যে 200 যে গ্যাস, সেই গ্যাস কোথায় যাচ্ছে সেটাই আমাদের কাছে দাবি। রোগী মৃত্যুতে ফের প্রশ্নে আরজিকর, নিমতার বৃদ্ধের মৃত্যুতে প্রশ্নে আরজিকর। ট্রমা কেয়ারের বাইরে পে অ্যান্ড ইউজ টয়লেটে রোগীর মৃত্যু, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। গভীর রাতে আরজিকরে ভর্তি বিশ্বজিৎ সামন্ত, গ্রাউন্ড ফ্লোরে ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন বৃদ্ধ। অক্সিজেন সাপোর্টে রাখা হয় বৃদ্ধকে, তবে টয়লেট যেতে বাইরে যেতে হয় এবং তাতে মৃত্যু। ঠিক কি ঘটনা ঘটেছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, কিভাবে মৃত্যু হলো এই বৃদ্ধের? দেখো একেবারে পরিবারের যেটা অভিযোগ, গতকাল রাত 2:30 নাগাদ ট্রমা কেয়ারে নিয়ে আসা হয় বিশ্বজিৎ সামন্তকে, এবং তারপরেই তার টয়লেট যাওয়ার জন্য ভেতরে যখন তিনি জানান তার পরিবারের লোকজন, তখন ভেতর থেকে নাকি একজন ডাক্তার বলে, পরিবারের অভিযোগ যে এখানে কোথাও টয়লেট নেই, বাইরে যেতে হবে। তোমায় দেখাবো সেই ট্রমা কেয়ার থেকে প্রায় 100 মিটার দূরে পেছনের দিকে একটি পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, সেখানে তার পরিবারের লোকজন তাকে নিয়ে যায় এবং তার দ্বিতীয় তলায় ওঠার সময় কার্যত তিনি হোঁচটকে পড়ে যান। এবং তারপরে যেটা হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে জানা যাচ্ছে যে তাকে আবারও নিয়ে আসা ট্রমা কেয়ারে, এবং সেখানে কিছুক্ষণ তিনি স্টেবল থাকলে ট্রমা কেয়ারের ভেতরেই তার মৃত্যু হয়। যদিও কিভাবে তার মৃত্যু হলো, যে পে অ্যান্ড ইউজ টয়লেট ওখানে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছিল কিনা, নাকি হাসপাতালের ভেতরে এসে তারপরে তার মৃত্যু হয়, গোটা বিষয়টি ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট আসার পর ধোঁয়াশা যেটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হবে। সঙ্গে থাকো রৌনক, পরিবার ঠিক কি বলছেন শুনবো আগে। সুগার ছিল, প্রেশার ছিল, রাত্রিরে নিয়ে এসেছিলাম। দোতলা সিঁড়ি ভেঙে গেছে, লিফট কোথায় ওখানে, এইখানে বলেনি তো যেতে, আমার কিছু বলেনি, হাত দিয়ে দেখিয়ে দিল ওইদিকে বাথরুম, কমন বাথরুম, পাবলিকের বাথরুম গেছে, বাথরুমে বসতে পারে, উঠতে পারে, উঠেছে, সিঁড়িতে কষ্ট হয়েছে, একটু তো শ্বাসকষ্ট হচ্ছিল, ধকল নিতে পারিনি, হাঁটাটা বোধহয় বসতে গিয়ে বোধহয় কাজ হয়ে, হাঁটতে তো হতো না, লিফটে চলে যেত। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন সরাসরি। রৌনক, এই মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন উঠছে, যেমন যে একজন ট্রমা কেয়ারে ভর্তি রয়েছে পেশেন্ট, সেই পেশেন্টকে যেতে হলো টয়লেটে, বাইরে যেতে হলো পে অ্যান্ড ইউজে, তার জন্য একটা স্ট্রেচারও পাওয়া গেল না। এবং তারই সঙ্গে এই প্রশ্নও তো উঠছে যে একটা লিফট তো সচল ছিল, তাহলে সচল লিফট সেটা কেন বলা হলো না পরিবারকে? এই মৃত্যুর দায় কার? দেখে একেবারে এটাই প্রথম প্রশ্ন উঠছে যে এই মৃত্যুর দায়ভার কে নেবে, কারণ পরিবার যেমনটা অভিযোগ করছে যে এইখানে যেহেতু এই অরূপ ব্যানার্জির মৃত্যুর ঘটনা ঘটেছিল লিফটের বিভ্রান্তের কারণে, সেই লিফটটি বন্ধ রয়েছে, আরেকটি লিফট সচল ছিল, কেন তাদেরকে সেই লিফটের কথা বলা হলো না? এবং শুধু তাই নয়, অভিযোগ যে তারা স্ট্রেচার চেয়েও স্ট্রেচার পাননি, সেই কারণেই এখান থেকে তাকে হেঁটে প্রায় 100 মিটার দূরে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখানেই পে অ্যান্ড ইউজ টয়লেটে তাকে দ্বিতীয় তলায় উঠতে হয় এরকম শ্বাসকষ্টজনিত অবস্থাতেও। এবং এখানে আরো একটা বড় প্রশ্ন আসছে যে
ট্রমা কেয়ারের মতো এরকম একটি আপৎকালীন বিভাগ যেখানে কিন্তু বহু রোগী রাজ্যকর হাসপাতালে সকাল থেকে আসতে থাকে, সেই ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে কোনো রকম রোগীদের জন্য টয়লেটের ব্যবস্থা নেই। এবং যে একটি টয়লেটের কথা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে, আমরা যে ছবি পাচ্ছি সেই টয়লেটেও কিন্তু লেখা রয়েছে স্টাফদের জন্য, অর্থাৎ স্টাফদের টয়লেট। রোগীদের যারা রয়েছেন তাদের কিন্তু টয়লেট ইউজ করতে হলে এখান থেকে প্রায় 100 মিটার দূরে পে অ্যান্ড ইউজ টয়লেটে গিয়ে তাদেরকে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে এরকম অবস্থায় যারা জরুরি বিভাগে যারা আসেন তাদের কিন্তু এই ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়, তাদের পক্ষে 100 মিটার দূরে গিয়ে বাথরুম ইউজ করাতে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে হাসপাতালের গাফিলতির। কারণ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কেন গ্রাউন্ড ফ্লোরে রোগীদের টয়লেটের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি? একেবারে রৌনক, যদিও রোগী মৃত্যুতে গাফিলতি মানতে নারাজ আরজি করের এমএসভিপি, ট্রমা কেয়ারে 42টি টয়লেট আছে বলে দাবি করা হচ্ছে। আমাদের ট্রমা কেয়ারে টোটাল নাম্বার অফ টয়লেটস আছে 42টা আমাদের কাছে যেটা ইনফরমেশন, এবং সেখানে গ্রাউন্ড ফ্লোরেও টয়লেটস আছে। যেটা হচ্ছে কি ট্রমা কেয়ারে এক্সেসিভ লোড পড়ে যাওয়ায় ম্যাক্সিমাম সময় বাথরুমগুলো এনগেজ থাকছে। তাই জন্য আমরা এটা নিয়েও কথা বলছি যে এই যে এত এনগেজমেন্ট, এত লোড বেড়ে গেছে, আমরা এটাও কথা বলেছি যদি কোনোভাবে বায়ো টয়লেট, কিন্তু বায়ো টয়লেটের প্রভিশন নেই। তাই আমরা চেষ্টা করছি এখন যেটা যে বাথরুমগুলো আছে সেটা এতদিন যেমন ভাগ ছিল ডক্টর, স্টাফ এবং পেশেন্ট এবং রিলেটিভসদের জন্য, পুরোটাই যদি সবার জন্য ওপেন আপ করে দেওয়া যায়। এছাড়া সমস্যার সমাধান করা ভেরি ডিফিকাল্ট ফর দ্য টাইম বিং। সেই সময় বাথরুমে নিয়ে যেতে গিয়ে ওনার শরীর খারাপ হয়, এবং আমার কাছে যেটা রিপোর্ট 5টা 5 যখন বাজে তখন ওনাকে নিয়ে আসা হয় হচ্ছে আমাদের ওই এমার্জেন্সিতে 1-2 মিনিটের মধ্যে। সেখানে 25 মিনিটের রিসাসিটেশন চেষ্টার পরও আলটিমেটলি হি ওয়াজ ডিক্লেয়ার্ড টু বি ক্লিনিক্যালি ডেড।